নির্বাচনের পূর্বে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মানুষকে আস্থা দিয়েছিলেন যে পালাবদল হলে রাজ্যে একাধিক দুর্নীতির ফাইল খুলবে এবং তার সাথে খুলবে আরজি করের যে কাণ্ডের তারও ফাইল। ইতিমধ্যে রাজ্যে পালাবদল হয়ে গেছে এবং ফাইল ওপেন হয়ে গেছে। আমরা পূর্বে একাধিক সরকারি আধিকারিক এবং এই আরজি করের যে হাসপাতাল সেখানে একাধিক কর্মদক্ষের নাম উঠে এসেছিল, কিন্তু বর্তমানে পালাবদলের পরে ফাইল খুলতেই যে নাম উঠে এসেছে তা খুবই দৃষ্টান্ত তৈরি করেছে। তা হলো মমতা ব্যানার্জির ভাইপো আবাস বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছিল ঘটনাটি এবং এর পেছনে এখনো অনেক অজানা তথ্য রয়েছে, সরাসরি জানবো কিছু স্থানীয়দের সাথে। আচ্ছা দাদা, এই যে আরজিকর কাণ্ড যে ঘটনা ঘটেছিল সেখানে আমরা শুনেছিলাম যে সন্দীপ যে ঘোষ আছেন, সুদীপ্ত রায় আছেন, অভিক বিরূপক আছেন এবং একাধিক নাম শুনেছিলাম, কিন্তু বর্তমানে যে নাম উঠে এসেছে আবাস বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ভাইপো, তার এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত এই ঘটনার সাথে? দেখুন, ঘটনাটা যে সময় ঘটে আর যেভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সরকার উঠে পড়ে লেগেছিল, এতে পশ্চিমবাংলার মানুষের প্রথম থেকেই সন্দেহ ছিল যে এর মধ্যে কোনো বড় মাথা জড়িত আছে, যাকে বাঁচাবার জন্যে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। যেভাবে তাড়াহুড়ো করে ডেড বডিটাকে লোপাট, আমি বলবো যে লোপাট করা হয়েছে বা করা হলো, আর যেভাবে ওইখানকার স্থানীয় বিধায়ক এবং অন্যান্য নেতারা যেভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই তার শ্মশানে তার ডেড বডিটাকে পুড়িয়ে এই যে দাহ করে দেওয়ার যে প্রক্রিয়াটা এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা হচ্ছিল, তো তখনই পশ্চিমবাংলার মানুষ মোটামুটি এটা আন্দাজ করতে পেরেছিলেন যে নিশ্চয়ই এর মধ্যে সরকার বা সরকার পক্ষের কোনো একটা বড় মাথার এর মধ্যে কোনো একটা বড় ভূমিকা আছে, যাকে বাঁচানোর জন্য এই ধরনের কার্যকলাপ পশ্চিমবঙ্গ সরকার করছে। তার প্রতিফলন আপনারা দেখেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে এই অভয়াকে নিয়ে যে সারা পশ্চিমবাংলা একটা তোলপাড় হয়েছিল। পশ্চিমবঙ্গ গোটা ভারত, গোটা দেশেই ঘটেছে। গোটা দেশ কেন, গোটা পৃথিবীতে বলতে পারি যে পৃথিবীতে অন্যান্য দেশেও এই ঘটনাকে নিয়ে প্রতিবাদ হয়েছিল। তো পশ্চিমবাংলা মানুষ দেখেছিল যে এই ঘটনাটা সরব হয়ে যেরকম সাধারণ মানুষ রাত জেগেছে এবং এই ঘটনার প্রতিবাদ করেছে, সেটা থেকে স্পষ্ট এটা বলা যেতেই পারে যে আজকে যে নামটা আমরা শুনতে পাচ্ছি আবেশ বন্দ্যোপাধ্যায়, এইরকম নাম কোনো না কোনো নাম আসবেই। এটা আমাদের আগে থেকেই ধারণা ছিল। যদি তদন্ত সঠিকভাবে যদি হয় তাহলে এর মধ্যে আরও অনেকের নাম আসবে। আমি মনে করি যে আর যারা এর মধ্যে দোষী হবে, আমরা আশা করব যে বর্তমান যে সরকার এসছে পশ্চিমবাংলায়, তারা এর বিরুদ্ধে দোষীদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পশ্চিমবঙ্গবাসীর নাগরিক হিসাবে আমরা এটা বর্তমান সরকারের কাছে আশা করি। আচ্ছা, আর একটা যে বিষয়, সম্প্রতি যে অভয়ের যে বাবা যিনি রয়েছেন তিনি একদম জনসমক্ষের মাঝখানে জানিয়েছেন সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে, যে এই যে আবেশ বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তার গায়ে রক্ত লেগেছিল ওই ঘটনা ঘটার দিন, এবং যেখানে তিনি স্নান করেছিলেন সেই স্থানটি, সেই বাথরুম কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তার গায়ে রক্ত লেগে থাকার কারণ কি? কি ধরনের কাজ চলতো এই আরজি করে? দেখুন, আমরা খবরে দেখেছিলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অভয়ার চোখ দিয়ে জল না রক্ত বেরিয়েছিল, ঠিক আছে, তো তার সাথে যেভাবে নির্যাতন করা হয়েছিল, তো আবেশ বন্দ্যোপাধ্যায় জামা কাপড়ে রক্ত না লাগাটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নেই। আর এইটাও ঘটনা যে যেভাবে এইখানে হাসপাতালে হামলা করে যেভাবে ওপরে ভাঙচুর করা হলো বা সাক্ষ্য মেটানোর যে চেষ্টা হলো, সেটা কিছু উদ্দেশ্য না থাকলে তো এমনি কেউ এসে এখানে হাজার হাজার সংখ্যায় লোক এসে এখানে হাসপাতালে উঠে গিয়ে ভাঙচুর করে দিল কোনো উদ্দেশ্য ছাড়া বা কোনো রহস্য ছাড়া, সেটা তো কোনোদিন সম্ভব হতে পারে না। তো এর মধ্যে একটা রহস্য ছিল, প্রথম থেকেই ছিল। সেটা আস্তে আস্তে মানুষের জনসমক্ষের সামনে আসছে। আগামী দিনে আরও বড় বড় মাথার নাম এখানে আসবে আশা করি আমি। আমরা তৃণমূল মানেই জানতাম তোলার একটা ব্যাপার, তোলার একটা ব্যাপার, অর্থের একটা চাহিদা থাকে বরাবর তৃণমূলে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে 25-75 যে রেশিও যে আমরা বরাবর শুনেছি সন্দীপ ঘোষের কাছ থেকে, সেই টাকা আরজিকরের টাকা, সেটা কি কোনোভাবে কি ওই আবেশ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে কালীঘাটে যেত? দেখুন, 4ঠা মের পর থেকে, আর 4ঠা মে পর থেকে যতগুলো কাণ্ড ঘটেছে, যতগুলো তদন্ত হয়েছে, সবকটা তদন্তর মধ্যেই দেখা যাচ্ছে যে আগের যে শাসক দল কোনো না কোনোভাবে জড়িত, কোনো না কোনোভাবেই তারা কালীঘাটের সঙ্গে জড়িত রয়েছে। তাদের পাশাপাশি যে ফ্যামিলি, তারা সবাই জড়িত রয়েছে। এই আরজিকর যে 9ই আগস্ট যে রাত্রিবেলা যে নৃশংস ঘটনা ঘটেছে,
তার তার ফলে যে সারা বিশ্ব যেভাবে তোলপাড় হয়েছে, তাতে তখনই শাসক দলের উচিত ছিল যে সঠিকভাবে তদন্ত করা। সেই তদন্ত সঠিকভাবে করেনি, কিন্তু নতুন সরকার এসে সেই তদন্তকে আবার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন নাম জড়িত, সেই নামগুলোর মধ্যে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে। সেই রাত্রিবেলা যেইভাবে আমাদের আরজি করের পরিবেশকে একদম কুলুষিত করেছে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানকে যেরকমভাবে আমরা শুনেছি সন্দীপ ঘোষের নাম, শুনেছি নির্মল মাঝির নাম বিধায়ক, তাদের সবাইকে ইনি শাসক দলের তখনকার শাসক দল কোনো না কোনোভাবে আড়াল করার চেষ্টা করেছে। আজ যখন খুলেছে তখন আমরা শুনতে পারলাম যে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম। আমরা মনে করি কেউ না কেউ এর মধ্যে জড়িত তো রয়েছেই, কিন্তু সঠিকভাবে তদন্ত করলে পরে আরও জানা যাবে যে এর মধ্যে কারা জড়িত রয়েছে। কিন্তু এখানকার যে আমরা শুনেছি যে এখানকার যে মেডিসিন থেকে আরম্ভ করে যন্ত্রপাতি থেকে আরম্ভ করে অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলো অ্যালাউন্সমেন্ট করা হয়েছিল, সেই অ্যালাউন্সমেন্টগুলো কিছুই হয়নি। বরং সেই টাকা কিভাবে কোথায় গেছে আমরা শুনেছি কোনো সাংসদের মুখে যে 75-25 এইটা শুনেছি, কিন্তু দেখা গেছে যে 75-25 এইটা কার কাছে গেছে সঠিকভাবে তদন্ত হলে পরে সঠিক জিনিসটা উঠে আসবে। এটা আমাদের আশা, আমাদের এই সাধারণ মানুষের আশা যে সঠিকভাবে তদন্ত হোক, যেই মেয়েটার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে সে সঠিক তদন্ত পাক, এটাই আমাদের বিশ্বাস। দাদা একদম সরাসরি জানতে চাইবো, এই যে আরজিকর, এই আরজিকরের আড়াল থেকে 75-25-এর বক্তব্য আসছে, টাকা যাওয়ার একটা বক্তব্য আসছে, সেই টাকা কোথা থেকে আসতো, কিভাবে সেই টাকা সরাসরি সন্দীপ ঘোষের মাধ্যম দিয়ে কালীঘাটে পৌঁছাতো? দেখুন, এখানে আরজি করে একাধিক ভাবে শাসক পক্ষের লোক জড়িত, এখানে বড় বড় মাথারা সব জড়িত। তো এই টাকা কার মাধ্যমে যেত সবাই জানে, সাধারণ মানুষও বুঝে গেছে। এই এত বড় যে আন্দোলন হলো সারা বিশ্বের প্রভাব পেরেছে এই জন্য, সেই কারণে এগুলো সবাই জানে। এখানে রাতারাতি দেওয়াল ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, কারা করলো? এই পাশেই যে বস্তি আছে ওখান থেকে কিছু ছেলেরা, দুষ্কৃতীরা রাতারাতি এসে দেওয়াল ভাঙচুর করলো, প্রমাণ লোপাট করার জন্য এগুলো সব একের পর এক সব কাজ করলো। পরে সেই আজকে আমাদের সরকার এসছে নতুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই নতুন করে আবার এই তদন্ত চালু করেছে। তো তদন্ত চালু করার পরে দেখা যাচ্ছে এখন নতুন নাম আরও আসছে। আর এখানে একাধিক দুষ্কর্ম কীর্তি চলে, পেছনে যান গিয়ে দেখুন, যত ইয়াং ছেলেরা পেছনে গ্যায়া মদ খাচ্ছে। হ্যাঁ, প্রথম কথা, এখানে যন্ত্রাংশ যখন মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে ছিলেন তখন যখন এখানে আসতেন তখন চেহারাটাই ভোল্টাই পাল্টে যেত, মেশিনপত্র সব কোথা দিয়ে চলে আসছে। যখন মমতা ব্যানার্জি চলে গেলেন আবার ওই জিনিস নার্সিংহোমে চলে গেল। এই হচ্ছে এদের দুষ্কর্ম। আচ্ছা, এখান থেকে একটা কথায় শোনা যায় যে এখান থেকে মানবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গ তাও ঘুরপথে বিক্রি বাটার একটা কথা রয়েছে। সত্য কথাই বলেছেন, এখানে মানুষদের চক্ষু বিক্রি হয়ে যাচ্ছে, মানুষের কিডনি বিক্রি হয়ে যাচ্ছেন। আপনি পোস্টমর্টম ঘরে দেখুন গিয়ে, একাধিক দুষ্কর্মের সঙ্গে সব জড়িত, আর যাদের রেখেছে তারাও ওই সঙ্গে যুক্ত। নালে এত বড় কাণ্ড কি করে হয় একটা সরকারি প্রতিষ্ঠানে? সারা বিশ্বে একটা তোলপাড়া করে ফেললো যে এত বড় দুষ্কর্ম কি করে হয়, আর কার সাহসে কার নির্দেশে হয়েছে? আমরা সাধারণ মানুষ আমরা বলছি এর বিচার আমরা চাই, অভয়ার বিচার আমরা চাই। তখনও বলেছি আমরা রাত্রিবেলা রাত জেগেছি সাধারণ মানুষ হিসাবে, আজকেও সেইভাবে আমরা বলছি অভয়ার বিচার চাই। অভয়া কি কেন মেনে ফেলা হলো, কি কারণ ছিল এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে? আমাদের যতটুকু সাধারণ মানুষের ধারণা যে অভয়া কোনো না কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেছে এবং আরজি করের গোপন কোনো কিছু জানতে পেরেছিল, যেটা ওপর মহল পুরো এই খবরটা পেয়ে গেছিল, যার দরুন দেখা গেল যে এই একজন ডাক্তার তার মৃত্যু ঘটলো। কিন্তু এই মৃত্যুর পেছনে কারা দায়ী তাদের এখনো অবধি ধরা গেল না। সেই সময় যদি সরকার সঠিকভাবে তদন্ত করত, সেই দেহ রাতারাতি পুড়িয়ে দেওয়া হলো, তাকে তার যেই জায়গাটা ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাকে রাতারাতি ভাঙচুর করে দেওয়া হলো। কিন্তু দেখা গেল যে সঠিক তদন্ত কিছুই বিচার হলো না। একজনকে অ্যাকিউজ করা হলো, তার নাম সঞ্জয় রায়,
সঞ্জয় রায়কে জেলে রাখা হলো, কিন্তু এই ঘটনা, এত বড় একটা ঘটনা যেখানে সঞ্জয় রায় কোনো আরজি করার সঙ্গে কোনো জড়িতই নয়, সে কোনো কোনো না সিকিউরিটি গার্ড না কোনো হোমগার্ড, কোনো কিছুর মধ্যে জড়িত নয়। শোনা গেছে সে কোনো এক মানে জায়গার মানে সিভিক ভলেন্টিয়ার ছিল। সে আরজি করে রাত্রির 12টার সময় বিনা সিকিউরিটিতে, বিনা এন্ট্রিতে কি করে ঢুকলো, ঢুকে গিয়ে কি করে তাকে হত্যা করলো, কিভাবে তাকে নৃশংস অত্যাচার করলো, এটা আমার মনে হচ্ছে না যে এখন অবধি মানে আগের সরকার যতটুকু মানে তদন্ত করেছে সেগুলো সব প্রমাণ লোপাটের তদন্ত করেছে, কিন্তু সঠিক কোনো তদন্ত হয়নি। আমরা চাই যে অভয়ার বিচার হোক। আমরা সেই সময় রাত জেগেছিলাম, আজও আমরা একই কণ্ঠে কণ্ঠ মেলাচ্ছি যে অভয়ার আমরা বিচার চাই। বর্তমান যে রাজ্য সরকারের পালাবদলের পর 3জন আইপিএসকে আরজিকর কাণ্ডে যারা যুক্ত ছিলেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। প্রসঙ্গ হচ্ছে এই যে সোমনাথ দে, যিনি পৌরসভার চেয়ারম্যান, তাকে পদোন্নতি করে দেওয়া হয়েছিল প্রাক্তন যে সরকার ছিল তারা। এই সোমনাথ দেকে যে উচ্চ পদস্থ স্থান দিয়ে দেওয়ার কারণটা কি, তার কি হাত রয়েছে? দেখুন, আমরা এটা শুধু সোমনাথ দে নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা সরকারের বা যাদের ওপরে বিভিন্ন রকম ব্লেম, যে মানে দুর্নীতির বলুন বা সিন্ডিকেটের সাথে যুক্ত থাকার কথা বলুন বা বিভিন্ন অবৈধ কাজকর্মের সাথে যুক্ত যারা ছিল বা যাদের ওপরে এলিগেশন লেগেছে, সেই রকম লোককে আমরা দেখেছি সরকার বেশি প্রাধান্য দিয়েছে। সেটা শুধু আমলাদের ক্ষেত্রে নয়, এইটা তাদের দলের আমরা দেখেছি যে নেতা মন্ত্রীদেরও, যারা যে যত বড় দুর্নীতিবাজ তাকে ততটা বেশি প্রাধান্য পেয়েছে, তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাকে বেশি বড় পদ দেওয়া হয়েছে। আর আমি একটা জিনিস, আমরা যা পশ্চিমবঙ্গবাসী একটা যেটা দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম এতদিনে, যে ওদের সরকারের মানে এই যে তৃণমূল সরকারের আমলে আমরা এমন কোনো ক্ষেত্র দেখিনি যেখানে ওরা মানে দুর্নীতি বা কোনো কিছু বাদ দিয়েছে। মানে আপনারা আরজি করের ক্ষেত্রেও যেটা বলতে পারেন যে ডেড বডি পর্যন্ত এরা বিক্রি করেছে। মানে এরা প্রত্যেকটি জায়গাকে, মানে সারা পশ্চিম বাংলাকে বলতে গেলে একটা দুষ্কর্ম করার একটা জায়গা। আপনারা সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা দেখেছেন, এর মধ্যে যে ওরা মানে একটা বিলাসিতার একটা ঘর তৈরি করে রেখেছিল, এখানে কি কি জিনিস পাওয়া গেছিল। তারপরেও একই ঘটনা পরপর অনেক জায়গাগুলো, আমরা ওই সুরুচি সংঘ ক্লাবের ঘটনাটা আপনারা দেখেছেন, যে সুরুচি সংঘ ক্লাবেও ওপরে একটা খুব বিলাসবহুল ঘর বানানো ছিল, আর ওইখানেও কি কি পাওয়া গেছে সেটাও আপনারা জানেন। ঠিক আছে, তো এইরকম পশ্চিমবাংলাটাকে এমন একটা কলঙ্কিত করা হলো এই 15 বছরে, যে পশ্চিমবাংলার মান সম্মানকে এমন তলানিতে নিয়ে যাওয়া হলো যে মানে আমরা পশ্চিমবাংলাবাসী কোনোদিন এতটা নিচে আমাদের রাজ্যকে নামিয়ে দেবে এই সরকার আমরা কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু এখন পশ্চিমবাংলার আমরা যারা বাসী তারা আমরা মনে করেছি যে না, এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে উৎখাত না করলে পশ্চিমবাংলাকে আর বাঁচানো যাবে না। তাই আমরা সারা পশ্চিমবাংলার বাসী সবাই মিলে আমরা এই যে পরিবর্তন এনেছি, আশা করছি। আর আমরা 2011 সালেও আশা করেছিলাম যে এই যে পরিবর্তন আমরা এনেছিলাম যে ভালো কিছু হবে, কিন্তু সেটা উল্টো হলো। আমাদের আশা সেটা হলো না, যে আশা করে আমরা পরিবর্তন করেছিলাম। তো এই বর্তমান সরকারের থেকেও আমরা আশা করছি যে পশ্চিমবাংলায় এবার নতুন কিছু হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে এবং পশ্চিমবাংলা থেকে সিন্ডিকেট, দুর্নীতি এবং এই যে সন্ত্রাসের যে বাতাবরণ, এগুলো থেকে পশ্চিমবাংলা মুক্ত হবে। সাধারণ জনগণের বক্তব্য মোতাবেক তারা আশাবাদী। এবং দর্শক, আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সিবিআইয়ের নতুন এসআইটি টিম গঠন হয়েছে এবং এই তদন্ত গভীরভাবে করা হচ্ছে এবং এর কেন্দ্রে পৌঁছানো যাবে খুব শীঘ্রই। তা আপনারা ইতিপূর্বেই সমাজ মাধ্যম সূত্রে জানতে পেরেছেন। চোখ থাকবে আপনাদেরও। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।